তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প যদি একদিন, পর্ব 25, লেখা সামিয়া খান। নতুন বইয়ের হাতে মেহেদি, সে যেন ঠিক একটা দিঘির মতো সদ্য ফুটন্ত টকটকে লাল পদ্ম। মায়ার হাত দিয়ার থেকে একটু ফর্সা হওয়ায় ওর হাতে মেহেদিটা মনে হয় দূর থেকে চকচক করছে। দূর থেকে আরিয়ানটা দেখে অভিভূত হয়ে গেল। তার মধ্যে একটা রানী গোলাপি কালারের শাড়ি, অনেকটা বাংলা আগেকার দিনের রানীরা যেরকমভাবে সেজেগুজে রাজাদের জন্য অপেক্ষা করতো সেরকম দেখাচ্ছে। হাসি মুখে আরিয়ান মায়ার দিকে এগিয়ে গেল। ধপ করে আরিয়ান গিয়ে মায়ার পাশে বসে গেল। মায়া ও দিহা দুজন একসাথে বসেছিল। দুজনই ভ্রু কুঁচকে আরিয়ানকে দেখল। মায়া কিছু বলার আগে পাশ থেকে দিহা বলে উঠল, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই আরিয়ান? এভাবে সবার সামনে নিজের হবু বউয়ের পাশের এসে বসলি? তাই কি, আমার বউ, আমি বসেছি, তোর তাতে কি? বুঝেছি জলে, তাই না? ওয়েট, তোর জ্বালা কমিয়ে দিচ্ছি। এটুকু বলে আরিয়ান উঠে কই জানি চলে গেল। একটু পরে সবুজকে সাথে নিয়ে ফিরল। নে দিহা, তোর বরকেও নিয়ে আসে। এখন আমাকে একটু শান্তিতে আমার কিশোরীর পাশে বসতে দে। এই জানিস আমি তোর সম্পর্কে কি লাগবো এখন? তোর বউয়ের বড় ভাইয়ের বউ। তো আমাকে মান্য করবি। আর হ্যাঁ, বিয়ের দিন আমাকে সালাম করবি, দোয়া করব। তোর দোয়া লাগবে না। আর কিসের ফর্মালিটি? সবুজ তো আমার বন্ধুর মতো, তাই না? জোর করে মুখে হাসি এনে সবুজ বলল, ঠিক কোনো ফর্মালিটি করতে হবে না। দিহান কই? দিহানকে তো দেখছি না। এই যে আমি। পাশে দাঁড়িয়ে থাকা দিহানের দিকে সবাই তাকালো। একটা পাঞ্জাবি পরেছে, দেখতে ঠিক এখন সাম বয়ের মতো লাগছে, কিন্তু চোখটা দেখলে যে কেউ বুঝতে পারবে যে ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছে সে। হয়তো সবাই বুঝতে পারে না, শুধু কাছের মানুষ আর যার সাথে আত্মার সম্পর্ক আছে। তাই তো এতগুলো মানুষের মধ্যে দিহা ঠিকই বুঝতে পারলো জিনিসটা। ভাইয়ের জন্য খুব মায়া হচ্ছে তার। দ্বিতীয়বার দিহানের সাথে এমন না হলে কি চলতো না? দিহান, তুই কোথায় ছিলি এতক্ষণ? আমাদের হার্লি কুইনের সাথে। হঠাৎ উচ্ছ্বাসিত হয়ে একটা চিৎকার দিল আরিয়ান আর দিহান দুজনেই। এসেছে নাকি রিশা? ওর না আফ্রিকা ট্যুরে যাওয়ার কথা ছিল। ওটা তো এমনিই বলেছে। বাদ দে, দিহা এসেছে যে তাই বেশি। তা সে কই? তা অবশ্য ঠিক, কিন্তু সে কই? রিশার কি দেখা মিলবে না? কেন মিলবে না? মন থেকে একবার ডেকে দেখো, দেখা পাবি। জানিস তো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। হুট করে একটা মেয়ে দিহানের হাতের কুনোয়ের ভিতর নিজের হাত ঢুকিয়ে কথাগুলো বলল। অনেকটা ক্ষোভের সুরে আরিয়ান বলল, বাহ, দিহানই তো তোর সব কিছু, তাই না? আমরা তো বানে জলে বেশি এসেছি। দেখেছিস দিহা, দুইজন কেমন বান্দর, আমাদের কিছুই বলেনি। তাই তো দেখতে পারছি। অপজাত দুইজন এখন। রিশা আমাকে 2 দিন আগে বলেছে চমকে দেবে, তাই বলা হয়নি। ঠিক। আর আরিয়ান বানের জলে না এলেও ইউরেটাসের জলে ঠিকই বেশি এসেছিস। ছি রিশা, তোর কী সব কথাবার্তা? কথাটা শুনে এগিয়ে গিয়ে আরিয়ানের গাল টানতে টানতে বলল, ওরে আমার কচি খোকা, আমাকে ছি বলো? আর নিজের বেলায় বাচ্চা মেয়ের সাথে প্রেম করে ছেঁকা খেয়ে বাঁকা হয়ে আবার সোজা হয়ে এখন বিয়ে করছিস, আবার আমাকে বলেছি? আহ, আমার বউয়ের সামনে মান সম্মান সব শেষ করে দিলি তো। খুব ভালো করেছি। তোদের সাথে কথা বলতে বলতে আমি আমার প্রেম কুমারের সাথে দেখাই করতে পারিনি। থাক তোরা। এটুকু বলে দৌড়ে গিয়ে রিশা মাসুদের সাথে দেখা করতে চলে গেল। রিশার যাওয়ার পথে অবাক হয়ে তাকিয়ে রইল মায়া। এই সেই রিশা, দিহানের জিএফ। অনেক সুন্দর তো, আর কথা শুনে মনে হলো অনেক মিশুক। অনেক ভালো একটা মেয়ে, শুধু একটু বেখেয়ালি। তা বোঝা যায়, কিন্তু কি কিন্তু? অ্যাকচুয়ালি দ্য ম্যাটার ইজ, এই ইংলিশে কথা বলবেন না আমার সাথে। দুজনেই বাঙালি, তো মাতৃভাষায় কথা বলবেন। আমেরিকাতে গিয়ে ব্রিটিশ হয়ে গিয়েছেন, তাই না? কিসের মধ্যে কি আর আমেরিকা কই আর ব্রিটিশ কান্ট্রি কই? আমি জানি সব কিছু, আমাকে বোঝাতে হবে না। জি, আপনাকে বোঝাতে গিয়ে আমি কামড় খেতে চাই না। ভালো। আর দেখতে পারলো না দিহান আরিয়ান মায়ার খুনছুটি। বড্ড লাগছে তার। নিজেকে শক্ত করে সেখান থেকে সরে পড়ল। মাসুদের সাথে কথা বলতে বলতে রিশা ব্যাপারটা ঠিকই খেয়াল করলো। মনমরা হয়ে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে শোভা।
মূলত তারা বাংলাদেশ থাকে, কিন্তু শোবার জন্য কয়েকদিন আগে মাহবুব খান আর তার ওয়াইফ আমেরিকাতে এসেছে। মেয়ের এই দশা দেখে খুব খারাপ লাগছে রেহানের, কিন্তু কিছুই করার নেই, এটা নিয়তি। দেখো শোভা, তুমি যদি মনে করে থাকো যে এভাবে মনমরা হয়ে থাকলে সব ঠিক হয়ে যাবে, তাহলে তুমি অনেক বড় ভুল করছো। আমি তোমাকে মানুষ করেছি, তোমার জীবন সুন্দর করে গড়ে তুলেছি। একটা ছেলের জন্য যদি তুমি তোমার জীবনটা খারাপ করতে চাও, তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। কিন্তু মা, আমার যে খুব খারাপ লাগছে, কখনো কোনো ছেলেকে নিয়ে ভাবিনি। এখন যখন ভাবলাম তখনই আমার এত কষ্ট পেতে হলো। ভালোবাসা এত সহজ না ডিয়ার। জানি মা, ভালোবাসার থেকেও একটা জিনিস খুব কঠিন, তা হচ্ছে বেঁচে সেই ভালোবাসা মানুষটিকে ছাড়া। সবাই সেটা পারে না, কিন্তু তোমাকে তো পারতে হবে। আমি পারবো মা। অবশ্যই পারবে মামুনি। এখন একটু ঘুমাও, দেখবে ভালো লাগবে। ছুটি বাড়ায় আরও বেশ কিছুদিন সময় আছে তোমার হাতে। এর মধ্যে আমি, তুমি আর তোমার বাপি মিলে কোথাও ঘুরে আসা যাবে। এই যেমন নর্থ আমেরিকা, তোমার যা মনে হয় মা। ঠিক আছে মামুনি, তুমি ঘুমাও। মেয়েকে ঘুম পাড়িয়ে নিজের রুমে আসলেন রেহানা। পুরো রুম আগোছালো হয়ে আছে, কিছু একটা খুঁজে চলছে মাহবুব। রুমে ঢুকে ডিভানে বসে পড়ল রেহানা। স্ত্রীর দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো মাহবুব, রেনা, তুমি কি আমার পাসপোর্ট দেখেছো? ফোনে স্ক্রল করতে করতে রেহানা বলল, আমি কিভাবে বলবো? তোমার পাসপোর্ট কই? তুমি রেখেছো, তুমি জানো। পিছন ফিরে স্ত্রীকে এক নজর দেখল মাহবুব। খোঁজা বাদ দিয়ে রেহানার পাশে গিয়ে বসল মাহমুদ। জানো রেনা, আমি আমার কোনো সন্তানকে কখনো কষ্ট পেতে দেয়নি, আর দিবও না কখনো। সুভা আমার অতি আদরের সন্তান, এবং তোমারও। তাই তোমার উচিত আমার পাসপোর্টটা আমাকে দিয়ে দেওয়া। একটুও বিচলিত হলো না রেহানা, খুব শান্তভাবে বলল, কোনো কিছু জোর করে হয় না মাহমুদ। জোর করে বিয়ে কখনো টিকে না। তুমি ভুল রেনা। তাই যদি হতো, তাহলে তুমি আমার সাথে এত বছর সংসার করতে পারতে না। তুমি চাইলেই পারতে, এমনকি এখনও পারো। সেই মানুষটা তো এখনও তোমার জন্য অপেক্ষা করছে, তাই না মাহমুদ? তুমি কি হুমায়ুন আহমেদের সেই উক্তিটি শুনেছ? অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সে ভালোবাসা প্রমাণ করতে পারে না। তার মানে তুমি বলেছ আমার ভালোবাসা শুদ্ধতম ভালোবাসা না? না, তোমার ভালোবাসা জোরপূর্বক ভালোবাসা, যা তুমি তোমার ক্ষমতার জোরে পেয়েছো, এখন নিজের মেয়ের জন্য আনতে চাচ্ছ। এটা ভুল না। একবার বিয়ে হলে সব ঠিক হবে, যেমন আমাদের মধ্যে সব ঠিকঠাক। কই, আমি তো দেখি না। এই যে তুমি যে আমাকে রেনা বলে ডাকো, আমার অনেক বাজে লাগে শুনতে। আমি জানি তোমার অনেক ভালো লাগে, কথাটা তুমি এমনই বলেছ। ভুল জানো, অন্যের মেয়ের কপাল ভেঙে তুমি নিজের কপাল গড়তে পারবে না। হিতে বিপরীত হবে। হবে না, আমি জানি। নিজের প্রতি বিশ্বাস ভালো, অতি বিশ্বাস ভালো না। সেটা তোমার না ভাবলেও চলবে। এটুকু বলে ডিভানের নিচ থেকে পাসপোর্ট বের করলো মাহমুদ। পাসপোর্ট দিয়ে রিহানার মাথায় একটা বাড়ি দিয়ে দরজায় দিকে যেতে যেতে বলল মাহমুদ, বেটার লাক্স নেক্সট টাইম মাই ডিয়ার ওয়াইফ। মাহমুদের যাওয়ার দিকে তাকিয়ে আপন মনে বলে উঠল রিহানা, সময় কিন্তু কথা বলে মাহমুদ। আমি হয়তো কোনো দিন কারো বুকে জাগাতে পারিনি ভালোবাসা, ঢালতে পারিনি কোনো বন্ধুত্বের শিকড়ে একটু জল, ফোটাতে পারিনি কারো একটু আবেগের ফুল। আমি তাই অন্যের বন্ধুকে চিরদিন বন্ধু বলেছি। আমার হয়তো কোনো প্রেমিক ছিল না, বন্ধু ছিল না, ঘরবাড়ি বংশ পরিচয় কিচ্ছু ছিল না। আমি ভাসমান শ্যাওলা ছিলাম, শুধু স্বপ্ন ছিলাম। কারো প্রেমিকাকে গোপনে বুকের মধ্যে এভাবে প্রেমিকা ভেবে, কারো সুখকে এভাবে বুকের মধ্যে নিজের অনন্ত সুখ ভেবে আমি আজও বেঁচে আছি স্বপ্না মানুষ। তোমাদের সকলের উষ্ণ ভালোবাসা, তোমাদের সকলের প্রেম আমি সারি সারি চারা গাছের মতন আমার বুকে রোপণ করেছি। একাকী সেই প্রেমের শেকড়ে আমি ঢেলেছি অজস্র জলধারা। সকলের বুকের মধ্যে এক একজন নারী আছে, প্রেম আছে, নিঃস্বর্গ সৌন্দর্য আছে, অশ্রুবিন্দু আছে। আমি সেই অশ্রু, প্রেম ও নারী ও স্বপ্নের জন্য দীর্ঘ রাত্রি একা জেগেছি। সকলের বুকের মধ্যে যে সব শহরতলি আছে, সমুদ্র বন্দর আছে, শাক ও সুড়ঙ্গ আছে, ঘরবাড়ি আছে, এক একটি প্রেমিকা আছে, প্রিয় বন্ধু আছে, ভালোবাসার প্রিয় মুখ আছে। সকলের বুকের মধ্যে স্বপ্নের সমুদ্রপথ আছে, অপার্থিব ডালপালা আছে। আমি সেই প্রেম, সেই ভালোবাসা, সেই স্বপ্ন, সেই রূপকথার জীবন্ত মানুষ হয়ে আছি। আমি সেই স্বপ্ন কথা হয়ে আছি, তোমাদের প্রেম হয়ে আছি।
তোমাদের স্বপ্নের মধ্যে ভালোবাসা হয়ে আছি, আমি হয়ে আছি সেই রূপকথার স্বপ্ন মানুষ। কার্টেসি মহাদেব শাহ। কবিতা শেষ করে একটা দীর্ঘশ্বাস নিল দিহান। মায়াকে অনেক ভালোবাসো তাই না? চমকে পিছনে তাকালো দিহান। রিশা দাঁড়িয়ে আছে, হাতে দুটো গ্লাস। দিহানের দিকে এগিয়ে এসে এক হাতের গ্লাস তার দিকে বাড়িয়ে দিল। গ্লাসটি নিয়ে তাতে একটা চুমুক দিল দিহান। মায়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। ঠিক হওয়ার কয়েকদিন পর আমরা একটা কফি শপে দেখা করি। সেখানে আমি তোমার কথা সম্পূর্ণ বলে দেই, আরও অনেক কিছু বলি। তাতে আমাকে চরিত্রহীন বলে বিয়েটা ভেঙে দেয়। আমি প্রথমে রেগেছিলাম, কিন্তু আস্তে আস্তে ভালোবাসতে শুরু করি। সব ঠিক ছিল, শুধু কালকে যখন জানতে পারলাম যে আরিয়ানের কিশোরী আর কেউ না মায়া, তখন থেকে সব মনে হয় থেমে গেছে। তারপরে ওদের বিয়েটা যাতে করে হয় তার ব্যবস্থা করেছি আমি। তোমার উচিত ছিল মায়াকে সব সত্যি বলা আর নিজের ভালোবাসার কথাটা বলা। বলতে চেয়েছিলাম, কিন্তু আরিয়ান নিজের জীবনেও অনেক সাফার করেছে, আমি আর করতে দিতে চাই না। আরও কষ্ট পাবে, সেটা হবে না। আরিয়ানের কষ্ট, আর তোমার বেলায় সেটা কিছু জবাব দিল না দিহান। মুচকে এসে গ্লাসে চুমুক দিল। তোমার উচিত ছিল মায়াকে সত্যি বলা আমাদের ব্যাপারে। কোন সত্যি? এই যে আমরা বোর হয়ে গেছি তাই ব্রেকআপ করেছি। আসল কথা হলো আমি তোমাকে ডাম্প করেছি, আমি তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি তো আমাকে ভালোবাসতে। সেটা বললে কি হতো? ইন্টিমেন্ট তো ঠিকই হয়েছে তাই না? হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ তোমার অনিচ্ছায়। বেসিক্যালি বলতে গেলে আই ওয়াজ রেপড ইউ। তোমাকে নেশা করিয়ে তোমার সেন্স কেড়ে নিয়েছিলাম। বাদ দাও রিশা এগুলো। কেন বাদ দেবো? আমি তো যা সত্যি তাই বলেছি। এই যে তুমি যা খাচ্ছ সবাই বলবে এটা একটা অ্যালকোহল, কিন্তু আসলে একটা নন অ্যালকোহলিক ড্রিঙ্ক। সেদিনের পর থেকে তুমি আর কোনোদিনও অ্যালকোহল নেওনি। এগুলো এখন বলে কি হবে? কিছু না, যখন বলার ছিল তুমি তখন বলনি। বলেছো, কিন্তু কাজের নিজের উপরও দোষ নিয়েছো, অথচ তোমার কোনো দোষ নেই। আচ্ছা মানলাম, এখন এসব কিছু বাদ দাও। দিলাম। জানো দিহান, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না মানুষ, তেমনি আমি তোমার মর্ম এখন বুঝতে পারি। আমি চাইলেই তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমি চাইবো না। আমি তোমার মতো অনন্য একটা মানুষের সাথে নিজের এই জীবন চড়াতে চাই না। কোন জবাব না দিয়ে জড়িয়ে ধরল রিশাকে দিহান। এটা কোনো ভালোবাসা কামনা এসব বিষয় নিয়ে জড়িয়ে ধরা না, এটা একটা সত্যিকার বন্ধুর প্রতি আবেগের বহিঃপ্রকাশ মাত্র। ওয়াফা পানির গ্লাস জোরে টেবিলে রাখলো। এত রাগ লাগছে তার। আজাইরা মেয়ে, আমার দিহানের সাথে শুধু চিপকে থাকা, আবার হাগও করে। অসভ্য, উড়ে এসে জুড়ে বসেছে। আবার ঋতু আপুও চলে গিয়েছে। ধুর, ভাল লাগে না। আপু আর ভাইয়া দুজনের বিয়ে হচ্ছে। ইস, আমারও যদি হতো। মন খারাপ করে গালে হাত দিয়ে চেয়ারে বসে রইল ওয়াফা। কতক্ষণ পরে কিছু একটা ভেবে মনে মনে খুশি হয়ে গেল ওয়াফা। দিহানকে পাওয়ার জন্য একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেলল সে। চলবে।